কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মোটামুটি আজকে ট্রাই করছি যে একটু গুছিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের পররাষ্ট্রনীতি কেমন হবে সেটা সম্পর্কে একটু লেখালেখি করার। তো আমি এতক্ষণ বসে, বসে স্টাডি করতেছিলাম। চলেন কিছু ব্যাপার আমরা শেয়ার করি। প্রথমত আমরা অনেকে মনে করতেছি যে ইউনূস হচ্ছে যেহেতু ধরা হচ্ছে উনি হচ্ছে ইউএসএ মোটামুটি ভালো সম্পর্ক আছে, তো বাংলাদেশ মনে হয় পুরোপুরি ইউএসের সাথে খুব ভালো রিলেশন মেনটেন করে ফেলবে এবং চীন বা ওদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে বা শেখ হাসিনার সাথে যেহেতু ইন্ডিয়ার ভালো রিলেশন আছে, সো বাংলাদেশের সাথে নেক্সট ইন্ডিয়ার রিলেশনশিপটা বিল্ড হয়ে যাবে। মানে এই টাইপ কিছু ব্যাপার হচ্ছে আমরা খুব শুনতে পাচ্ছি। তো তিনটা প্রশ্নকে আমরা হচ্ছে একটু ন্যারো ডাউন করি। কী কী প্রশ্ন হচ্ছে আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর বের করার চেষ্টা করব। দেখেন যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনার ইন্ডিয়া বিডি সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমাদের ইউএসের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হবে, আর যেহেতু ইউএসের সাথে সম্পর্ক ভালো হবে, সো চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কিছুটা শীতল হয়ে যাবে। মানে এই জিনিসগুলোই হচ্ছে এখন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে ইন্ডিয়া আমরা একটু দেখব যে কেমন হওয়ার সম্ভাবনা আছে। দেখেন আগে আমরা একটু বেসিক জিনিস দেখি যে আন্তর্জাতিক রাজনীতি বলেন বা ফরেন পলিসি বলেন, যেটাই বলেন, বৈশ্বিক রাজনীতি বলেন বা বৈশ্বিক সম্পর্ক বলেন, এগুলার কেন মানুষ করে, এটার উদ্দেশ্যটা কী? প্রথমত হচ্ছে যে আপনার একটা সেফটি এনশিওর করতে হবে যে আমার কান্ট্রি সেফ, এখানে টেরোরিজম আসবে না বা অন্য কোনো ক্রাইসিস আমার এখানে আসবে না। এটা ডোমেস্টিক হতে পারে, আবার এক্সটার্নাল ক্রাইসিসও আসতে পারে, আবার সার্বভৌমত্বের প্রতি কেউ আমাকে হামলা চালাবে না। যেমন আপনারা অনেকে বলতেছিলেন অনেকে যে রর সাথে তুমুল যুদ্ধ হচ্ছে, ওই যে সম্ভবত 5 অগাস্ট রাতে তুমুল যুদ্ধ হচ্ছে, হ্যান ত্যান, সাধারণত আঘাত চলে আসছে, এই ধরনের ইস্যুগুলো থেকে মুক্ত থাকার জন্য। এবং মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আমাদের অর্থনৈতিক স্বার্থ। আমরা যাতে অর্থনৈতিকভাবে ডেভেলপ হই, মানুষ যাতে খেয়ে পরে বাঁচতে পারে, ইনফ্লেশন যাতে কমে, মানে এইটাই হচ্ছে আমাদের মূল গোল। সুরক্ষা এবং সাধারণতা আছেই, যেহেতু এইগুলোর উপরে জেনারেলি কোনো ধরনের আক্রমণ নর্মালি আসে না, সো আমরা অর্থনৈতিক দিক দিয়ে আগায় যাই। এরপর হচ্ছে প্রভাব বিস্তার করা, এটা বুঝতে পারতেছেন যে মানে এগুলো হচ্ছে বড় বড় কান্ট্রিগুলো বেশি প্রভাব বিস্তার করতে পারে, যেমন হচ্ছে ধরেন ইউএসএ, চায়না, রাশিয়া, ফ্রান্স, জার্মানি। এরপর কিছু কিছু দেশ হচ্ছে আদর্শের বিস্তার করে, যেমন সমাজতন্ত্রের বিস্তার করতেছে, বা ইউএসএ হচ্ছে আপনার ডেমোক্রেসির বিস্তার করতেছে, বা ওআইসি অনেকগুলো কান্ট্রি হচ্ছে ইসলামিক ফিলোসফির বিস্তার করতে যাচ্ছে, কিংবা ইসরায়েল হচ্ছে ইহুদি বিস্তার করতে যাচ্ছে, এসব। এখন এই যে আমরা যে এতগুলো গোল, এই গোলগুলো অ্যাচিভ করার জন্য হচ্ছে আমরা কিছু কাজ করি। যেমন আমরা কূটনৈতিক প্রয়োগ করি, সামরিক শক্তি প্রয়োগ করা যায়, অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া যায়, সাংস্কৃতিক আদান প্রদান করা যায়, এগুলো আমাদের আজকের জরুরি কোনো টপিক না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই গোলগুলো নিয়েই হচ্ছে আমরা আগাই, যে আন্তর্জাতিক সম্পর্ক স্টাবলিশ করি, সেটা সামনে আগায় নিয়ে যাই, নতুন নতুন সম্পর্ক বৃদ্ধি করি বা সম্পর্ক খারাপ করি। এখন দেখেন এই যে আমরা সম্পর্ক বানাবো, সাপোজ এইটার বানানোর জন্য কিছু উপাদান আছে, মানে যেগুলোর উপর বেস করে হচ্ছে আপনার আপনার পররাষ্ট্রনীতি সেট করা হয়, কিংবা বলা যায় হচ্ছে আপনার আরেকটা দেশের সাথে সম্পর্ক কেমন হবে এসব ঠিকঠাক করা হয়। মূলত এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পড়া আর কি। পড়া মানে হচ্ছে একটা টপিক আজকের জন্য। আমরা দেখেন এই যে আমাদের ইউনুস কী ধরনের পররাষ্ট্রনীতি সেট করবে, এটার কিছু ব্যাপারের উপর বেস করবে। একটা হচ্ছে অভ্যন্তরীণ উপাদান, একটা হচ্ছে বাহ্যিক উপাদান। আমরা আগে অভ্যন্তরীণ উপাদানটা দেখি। প্রথমত হচ্ছে ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান নিয়ে আজকে অনেক কথাবার্তা হবে। দেখেন ভৌগোলিক অবস্থান হচ্ছে কীরকম, যে আমরা কোন জায়গায় আছি, এই যেই জায়গাতে আছি সেই জায়গাতে টেম্পারেচার কেমন, কিংবা হচ্ছে আপনার ভূমিরূপ কীরকম, উর্বর কিনা, প্রোডাকশান কেমন, আমরা কি ল্যান্ড লক কান্ট্রি নাকি আমাদের পাশে সিপোর্ট আছে, এইগুলোর উপর বেস করে হচ্ছে ভৌগোলিক একটা এগুলোকে অভ্যন্তরীণ উপাদান বলা হয়, এবং এগুলোর উপর বেস করে আমরা পররাষ্ট্রনীতি সেট করি। এরপরে ধরুন হচ্ছে জনসংখ্যা, আমাদের 17 কোটি জনগণ আছে, এবং এই জনগণকে আমার ফিট করা লাগবে,
ঠিক আছে? অর্থাৎ আমার হচ্ছে একটা স্মুথ ফুড সিকিউরিটি লাগবে। এখন এই সিকিউরিটি হচ্ছে যদি আমার ইম্পোর্ট করা লাগে, তাহলে ওই যে ইম্পোর্ট করবো কান্ট্রিগুলো তার সাথে ভালো রিলেশন রাখা লাগবে, অথবা আমার প্রোডাকশানে যাইতে হবে। এরপর অর্থনৈতিক অবস্থা, দেখেন বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একটু তালমাটাল, আপনারা বুঝতে পারতেছেন। এই আন্দোলনের আগে থেকেই মানে দুই তিন বছর ধরে বাংলাদেশ খুবই ক্রাইসিস ফেস করতেছে। বাংলাদেশের লোন বাড়তেছে এবং হচ্ছে আপনার এক্সপোর্ট আহামরি বাড়া নাই, তার উপর হচ্ছে এখন দেখা যাচ্ছে এক্সপোর্টের ডেটা ভুল আছে। এরপর হচ্ছে রাজনৈতিক অবস্থা, যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যদি তালমাটাল হয়, অনেক দেশ হচ্ছে এখানে ফায়দা নেওয়ার ট্রাই করবে। যেমন যেটা দেখা গেছে যে আওয়ামী লীগের সাথে হচ্ছে অনেকগুলো নির্বাচন হচ্ছে স্মুথলি হয় নাই, জনগণের সাথে অনেক গ্যাপ আসছে। এটাকে পুঁজি করছে ইন্ডিয়া। ইন্ডিয়া আওয়ামী লীগের সাথে ভালো রিলেশন করে অনেকগুলা ফ্যাসিলিটি নিয়ে ফেলছে, আমরা যারা ইউজ করতে পারি নাই। তাহলে আপনি যদি জনগণ যদি আপনাকে অনেক সাপোর্ট দেয়, আপনি অনেক স্ট্রংলি ভয়েস রেস করতে পারবেন। জনগণ আপনাকে সাপোর্ট না দিলে, তাও আপনি ক্ষমতা ধরে রাখলে আপনার হচ্ছে অনেক ইন্টারন্যাশনাল পলিটিক্সে হচ্ছে একটু ঝামেলায় পড়ে যাবেন। এরপর সামরিক শক্তি, দেখেন আমাদের যদি পারমাণবিক বোমা থাকতো আমরা তো অবশ্যই অনেক হম্বিতম্বি করতে পারতাম। এরপর হচ্ছে ঐতিহাসিক উত্তরাধিকার, বুঝতে পারতেছেন ঐতিহাসিক ঝামেলাটা আমরা থাকলে একটা ঝামেলা হয়, যেমন পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো আর টাফ। এরপর সাংস্কৃতিক মূল্যবোধ, যেমন ধরুন হচ্ছে ধর্ম। ইউনূস সাহেব এমন কোন রুলস বানাতে পারবেন না যেটা দিয়ে হচ্ছে আমাদের ধর্মীয় মূল্যবোধে আঘাত আনে। এতে হচ্ছে কিন্তু মানে এটা পসিবল না। ইভেন এখন ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মালাইজ করাও টাফ হয়ে যাবে ওনার পক্ষে। সো এই ধরনের ব্যাপারগুলো ইউনূসকে অনেক প্রেশারাইজ করবে সিদ্ধান্ত নেওয়ার জন্য। এগুলো অভ্যন্তরীণ। বাহ্যিক উপাদানের মধ্যে আছে আন্তর্জাতিক মানে সম্পর্ক কেমন, আঞ্চলিক সম্পর্ক কেমন, যেমন ইন্ডিয়ার সাথে এখন আমাদের কেমন সম্পর্ক, মিয়ানমারের সাথে বা সার্কের সাথে, আসিয়ানের সাথে। আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে আপনি রাজনীতি করতে পারবেন না। সো বিশ্ব অর্থনীতি কেমন, প্রযুক্তি আছে কিনা আপনার, এগুলো বাহ্যিক উপাদান। এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের সাথে ওদের সম্পর্ক কেমন হবে, মানে আমাদের সাথে ভারত, চীন, রাশিয়া কিংবা ইউএসএ, ওদের রিলেশনটা কেমন হবে, এইটা হচ্ছে আজকে আমরা দেখব। দেখেন, প্রথমে আমরা একটু বাংলাদেশের ম্যাপটা দেখি, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন যে ইন্টারন্যাশনালি গ্লোবালি থিঙ্ক করার আগে আপনাকে রিজিওনালি থিঙ্ক করতে হবে। সবার আগে আপনার ডোমেস্টিক মানুষ কী চায় বা আপনার জনগণ কী চায় সেটা ফোকাস করতে হবে। এইটার পরে আপনি দেখবেন আপনার আঞ্চলিক অবস্থান কেমন, এরপরে আপনি দেখবেন অস্ট্রেলিয়া, ইউএসএ দূরে। এখন দেখেন যে বাংলাদেশ হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং পয়েন্টে আছে। এটা হচ্ছে আপনার রাশিয়া, চীন, এদিকে মঙ্গোলিয়া, তারপরে হচ্ছে আপনার নেপাল। দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশকে ঘিরে রাখছে হচ্ছে ইন্ডিয়া, এরপরে একটু করে মায়ানমার আছে। আবার এইদিকে এই এই এটা যদি আমি করিডোরটা অফ করে দিতে পারি, এই সেভেন সিস্টার কিন্তু ভারত থেকে গায়েব। সেমভাবে হচ্ছে এই বাংলাদেশ হচ্ছে একটা কানেক্টিভিটির জোন আর কি। দেখেন ইন্ডিয়া খুব সহজ যেতে পারবে। এখন আপনি চাইলে এইভাবেও যেতে পারেন, কিন্তু সেটা আসলে অনেক টাইম কনজিউমিং এবং ফুয়েল কনজিউমিং, কস্ট ইফেক্টিভ না। তাহলে বাংলাদেশ হচ্ছে মূলত হচ্ছে আপনার এই দক্ষিণ এশিয়া এবং হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটা হাব বলা যায়। এবং সাথে করে যে বে অফ বেঙ্গলটা আছে, এখানে আপনার খুব মানে বাংলাদেশ সবচেয়ে একটা লুক্রেটিভ পজিশনে আছে, যেটার জন্য ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে মানে যে কোনো মূল্যে ইউএসএ পাশে যাচ্ছে। এই ফ্রি অ্যাক্সেস করতে পারে বাংলাদেশ যদি ইউএসএর পাশে থাকে, কারণ ইন্ডিয়া অ্যাক্সেসটা সরাসরি দিচ্ছে না, কারণ ইন্ডিয়া এখন সুপার পাওয়ার হতে যাচ্ছে। এখন আসেন দেখি যে ভারতের সাথে আমাদের সম্পর্ক চ্যালেঞ্জগুলো কী, বা আসলে সম্পর্ক কেমন হবে। দেখেন একটা সম্পর্ক কখন ভালো খারাপ হয়, মানে সম্পর্কের আপনার পর্যায় বা ডিগ্রি ডিপেন্ড করে গিভ অ্যান্ড টেকের উপরে। এখন দেখেন আমরা অবশ্যই একটা উইন সিচুয়েশন যাচ্ছি, উইন ডিপ্লোমেসি যাচ্ছি। এখন এই যে উইন ডিপ্লোমেসিতে হয় কি, যে দুইটা দেশেরই হচ্ছে আমার কি জিতা লাগবে। এখন মূলত ভারত আমার কী অফার করতেছে, আমি ভারতকে কী অফার করতেছে। ভারতের সাথে বর্তমানে শেখ হাসিনা চলে যাওয়ার পরেও আমার মনে খুব চমৎকার একটা ফাংশনাল সম্পর্কর খুব মানে সম্ভাবনা আছে। একটু পিছন থেকে বলি, যেমন ধরেন যখন হচ্ছে আপনার কংগ্রেস চলে যায়, বিজেপি ক্ষমতায় আসে, তখন সবাই ধরে নিয়েছে যে কংগ্রেস চলে গেছে বিজেপির সাথে, শেখ হাসিনার যেহেতু সম্পর্ক নাই, শেখ হাসিনার সম্পর্ক হচ্ছে কংগ্রেসের সাথে, সো ভারত অবশ্যই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরায় ফেলবে। এইটার একটা টেন্ডেন্সি ছিল।
কিন্তু আলটিমেটলি দেখা গেছে কি এই বিজিবির সাথে শেখ হাসিনার খুব চমৎকার একটা সম্পর্ক দাঁড়ায় গেছে। মূলত এই ওয়ার্ল্ড পলিটিক্সে না আপনার দেখা লাগবে আপনার লাভ হচ্ছে কিনা, আপনার প্রফিট হচ্ছে কিনা। এখন এটা কোনো প্রেমের জায়গা না, ঠিক আছে? এটা কোনো প্রেম না, এটা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইস্যু না, এটা কোনো বউ জামাই ইস্যু না। হ্যাঁ, এটা হচ্ছে পিওর লাভ পাচ্ছেন কিনা আপনি। তো বিজেপি দেখছে যে হ্যাঁ, বাংলাদেশকে পাশে লাগবে। কেন পাশে লাগবে? কারণ বাংলাদেশ যদি ঝামেলায় পড়ে, দেখেন একটু একটা ম্যাপ দেখাই, দেখেন যে ধরেন এই বাংলাদেশ যদি আপনার ঝামেলায় পড়ে, বাংলাদেশ চলে যায় কার কাছে? চীনের কাছে। এই চীনের সাথে আবার ইন্ডিয়ার একটা সমস্যা আছে। তো ইন্ডিয়া কখনোই চায় না যে সরাসরি বাংলাদেশ চীনের একদম ক্লোজ হয়ে যাক। সো বাংলাদেশ একটু বেয়াদবি করলেও চীন ইন্ডিয়া সাপোর্টই দিয়ে যাওয়া লাগবে, কিছু করার নাই। যেই কাজটা করতেছে, যেটা অ্যাডভান্টেজ এখন নিচ্ছে আপনার ইন্ডিয়া নিচ্ছে ইউএসএ থেকে। দেখেন এই রুশ ইউক্রেন যুদ্ধে ইন্ডিয়া ইউএসএ কোনো কথাই শোনা নাই। স্টিল স্টিল ইন্ডিয়াকে তোয়াজ করা লাগতেছে আমেরিকার। কারণ ইন্ডিয়া যদি হাত থেকে ছুটে যায়, এই পুরা এশিয়ার এই পার্টটা ইউএসের হাত থেকে ছুটে যাবে। মূলত এখানে যে দেশগুলো আছে কারোর সাথে ইউএসের সম্পর্ক ভালো না। ইউএসএ মোস্টলি এখানে অ্যাক্সেস করতে পারে ইন্ডিয়াকে দিয়ে। আর তো এই ইন্ডিয়া যদি হাত থেকে চলে যায়, ইন্ডিয়াটা বুঝতে পারছে এবং অ্যাডভান্টেজ নিচ্ছে। বাংলাদেশও হচ্ছে এই ব্যাপারটা বুঝতে পারা উচিত এবং অ্যাডভান্টেজ নেওয়া উচিত। এখন দেখেন যে যেহেতু বললাম যে বাংলাদেশের সাথে ভারতের একটা চমৎকার সম্পর্কের সম্ভাবনা আছে, সুযোগ আছে। এখন মেন ফ্যাক্টর হয়েছে যে এটা মানে অ্যাপ্রোচটা ইন্ডিয়াকে করা লাগবে। কেন বলি? প্রথমত হচ্ছে যে ইন্ডিয়া সরাসরি বাংলাদেশের ব্যাপারে কথা বলে, পলিটিক্স বলেন যেটাই হোক, হ্যাঁ, এবং সাপোর্ট দিচ্ছে, সেটা রাজনীতি হোক, যে কোনো জায়গাতে হোক, পলিটিক্যালে হোক, ইন্টারন্যাশনাল পলিটিক্সে হোক, এবং ডোমিনেটও করে বলা যায়। সো এখানে বাংলাদেশের যে আপকামিং লিডাররা আছে তারা হচ্ছে এইটা নিয়ে একটু সন্দিহান থাকবে। সো এটা ইন্ডিয়ার রেসপন্সিবিলিটি যে বাংলাদেশকে এনশিওর করা যে আমরা তোমাদের সাথে ভালো সম্পর্ক করতে চাই। এখানে আর কোনো মানে আমরা আর পাস্ট ভুলে যাচ্ছি। আবার ইন্ডিয়ান যেই আপনার নিউজ এজেন্সিগুলো আছে, আপনার ওরা ক্রমাগত বাংলাদেশের বিপক্ষে এখন নিউজ করতেছে। এখানে জঙ্গিরা দখল করে ফেলতেছে, প্রচুর লুট হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে। এতে যেটা হচ্ছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা পাবলিক ডিপ্লোমেসি, আপনারা তো জানেন, এই পাবলিক ডিপ্লোমেসিতে হচ্ছে আপনার একটা বড় একটা সংখ্যা ক্রিয়েট করতেছে। এইটা ইন্ডিয়াকে কন্ট্রোল করা লাগবে যে ওদের মিডিয়া হচ্ছে আমাদের এখানে এত ফলস নিউজ কেন পাবলিশ করবে। এর পাশাপাশি আমরা একটু দেখি কী কী জিনিস বাংলাদেশের জন্য খুব সেন্সিটিভ, যেটা মানুষ এত বছর ধরে চেয়ে আসতেছিল কিন্তু কোনোভাবে হচ্ছে ম্যানেজ করা যায় নাই। যেমন সীমান্ত হত্যা। বাংলাদেশ এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, কিন্তু হচ্ছে কোনো কারণে গত 15 হোক মানে এই পর্যন্ত সীমান্ত হত্যা বন্ধ করা যায় নাই। এই পানি চুক্তি নিয়ে বাংলাদেশ খুবই হতাশ। এটা হচ্ছে ফারাক্কা চুক্তি 2000 আপনার 26-এর মধ্যে এটা করা লাগবে। তারপর হচ্ছে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশ হচ্ছে খুবই ফ্রাস্ট্রেটেড, এবং আর সবগুলো পানি চুক্তি মানে কোনো নদী চুক্তি বলেন, পানি চুক্তি বলেন, কিছুই করতেছে না ইন্ডিয়া। এবং এইটা নিয়ে কিন্তু বাংলাদেশ খুবই হতাশ, এবং হতাশ না, বাংলাদেশ সাফারার। এবং এটা একটা ক্রিমিনাল অফেন্স টাইপ হয়ে যাচ্ছে, কারণ প্রচুর মানুষ বাস্তু সংস্থা হারাচ্ছে, নদী মরে যাচ্ছে, মানুষ গরিব হচ্ছে, ভিটা ছেড়ে চলে যাচ্ছে, এবং ইন্টারন্যাশনাল লয়েরও একটা বল খারাপ। ইন দ্য মিন টাইম হচ্ছে বাণিজ্য ঘাটতি। বাংলাদেশ সেকেন্ড বাণিজ্য ঘাটতি হচ্ছে আপনার ইন্ডিয়ার সাথে। প্রায় 23-24 অর্থ বছরে 921 কোটি টাকা হচ্ছে ইম্পোর্ট করে, হচ্ছে বাণিজ্য ঘাটতি হচ্ছে আপনার কার সাথে? ইন্ডিয়ার সাথে। ইম্পোর্ট না কিন্তু, ইম্পোর্ট এবং এক্সপোর্টের পর ধরেন ইম্পোর্ট করছেন আপনি 100 টাকা, এক্সপোর্ট করছেন 20 টাকা, তাহলে আপনার লস হচ্ছে 80 টাকা। ওই 80 টাকাটাই হচ্ছে আপনার কি বাণিজ্য ঘাটতি। অর্থাৎ সব কিছুর পরেও 921 কোটি টাকা 23-24 অর্থ বছরে বাণিজ্য ঘাটতি। এটা বণিক বার্তার নিউজ। এরপর ট্রানজিট আর শিপমেন্ট নিয়ে বাংলাদেশ জনগণ খুব একটা হ্যাপি ছিল না। প্রচুর কথাবার্তা হচ্ছে বাংলাদেশ কিছু পাচ্ছে কি না। সো এখানে হচ্ছে এটা নিয়েও কিন্তু সামনে কথা বলা লাগবে। সেকেন্ডারি ইস্যু ধর্মীয় উত্তেজনা খুবই অকারণে। দেখেন যে আমাদের যারা মাইনরিটি আছে বলে ওরা, বা হিন্দু যারা আছে বা অন্য ধর্মের যারা আছে, ওরা আমাদের রেসপন্সিবিলিটি।
ওরা ইন্ডিয়ার রেসপন্সিবিলিটা কোথাও মানে হিন্দু সম্প্রদায় বা কারো অ্যাটাকের শিকার হলে ইন্ডিয়া হচ্ছে খুব আগবাড়ে প্রচুর নিউজ করতেছে, মানে ওরাই একটা জাতিগত সহিংসতা সৃষ্টি করে। ইন্ডিয়ার কিন্তু এটা স্বভাব। দেখেন এই যে বাংলাদেশ বলেন কিংবা অন্য দেশগুলোতে কয়টা আপনার বছরে কয়টা সমস্যা হয়, সাম্প্রদায়িক সমস্যা হয়, কিন্তু ইন্ডিয়াতে লেগেই আছে প্রতি বছর। স্টিল ওরা মনে করে ওরা হচ্ছে হিন্দু থেকে বাঁচাচ্ছে, হ্যাঁ, সাম্প্রদায়িকতাকে রক্ষা করতেছে। এইটা যদি ওরা না কমায়, এটা যদি ওরা না কমায়, মানে সিস্টেমেটিক ওয়েতে ওরা কন্ট্রোল করতে না পারে ওদের মিডিয়াকে কিংবা ওদের অ্যাটিটিউড, বাংলাদেশ কখনোই ওদের সাথে ভালো সম্পর্ক করতে পারবে না। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট জনগণের সম্পর্কের অবস্থা। দেখেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে সম্পর্কটা ছিল, এটা মূলত ছিল হচ্ছে রাষ্ট্র, ঠিক আছে, ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি, এটাকে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি যদি আমরা বলি। ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসিতে হচ্ছে আপনার কূটনৈতিক বা সরকার বা রাষ্ট্র হচ্ছে কী করে সম্পর্ক স্থাপন করে। এখন মূলত শেখ হাসিনা সরকার সাথে ভারতের সরকারের ভালো সম্পর্ক। ভারতের অধিকাংশ বা বেশিরভাগ বা অনেক জনগণ দেখা যায় যে বাংলাদেশকে নিয়ে ভালো ধারণা পোষণ করে না, মিডিয়াগুলো দেখলেই বোঝা যায়। আবার এটা সত্য যে বাংলাদেশের অনেক জনগণের একটা বড় অংশ ভারতকে সেফ ফিল করে না, বা ওরা ভারত বাংলাদেশ শোষণ করতেছে বলে মনে করে। মানে একদম আপনার পাবলিক ডিপ্লোমেসির খুব বড় একটা অভাব হচ্ছে এই দুইটা দেশে। এবং দুইটা দেশের সরকার প্রধান এতদিন ভেবে আসছে যে আমরা যেহেতু সরকার মিলে আছি তাইলেই হবে, এটা আসলে সম্ভব না। একটা সময় যেমন ধরেন এখনই যে ইউনুস এমন কোনো মানে ফরেন ডিপ্লোমেসি নিবে না যাতে করে দেশের মানুষ ওর উপর মন খারাপ করে। সো ও অবশ্যই মানুষের জনগণের মনের চিন্তা পালসটা বুঝে ডিসিশন মেক করবে। আরও অন্যান্য অনেক ইস্যু আছে, মানে ইন্ডিয়া যেহেতু আমাদের পাশে, বর্ডার ইস্যু, রোহিঙ্গা ইস্যু, লটস অফ ইস্যুস, ব্রিক্স আমাদের ঢুকতে দেয় না, এটাও মানুষ একটু ফ্যাড আপ। এই নানান ইস্যুতে হচ্ছে ভারত জড়ে আছে আমাদের সাথে, আর এত বড় দেশ ঘিরে আছে, জড়ে থাকাটাই স্বাভাবিক। এখন ভারত যদি চায়, ভারত প্রথমত ভারতের কিছু জিনিস মাথায় রাখতে হবে। ওরা আগের মতো করে হচ্ছে ইন্ডিয়া ইন্টারফেয়ার করতে পারবে না আমাদের ডোমেস্টিক পলিসিতে, আমাদের ফরেন পলিসিতে, আমাদের সব জায়গাতে। সীমান্ত হত্যা ইম্পর্টেন্ট, এবং বাংলাদেশের যা বাংলাদেশের রাইটসগুলোকে হচ্ছে ওরা প্রোভাইড করা লাগবে, সেটা নদী দিয়ে হোক, পানি দিয়ে হোক, সীমান্ত হত্যা বন্ধ করে হোক, সেটা শিপমেন্ট দিয়ে হোক। আপনি যদি বাংলাদেশের অধিকারগুলো বাংলাদেশকে না দেন, এই এতদিন খেয়ে আসছে তো মোটামুটি বলা যায় ইন্ডিয়া, এখন হচ্ছে ইন্ডিয়াকে অ্যাটিটিউড চেঞ্জ করা লাগবে, এবং পরিবর্তনশীল যে একটা অবস্থায় বাংলাদেশ ঢুকে গেছে এটা ইন্ডিয়াকে মেনে নিয়ে ওদের ফরেন পলিসি চেঞ্জ করা লাগবে। আর নয়তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হওয়া একটু ঝামেলাই হয়ে যাবে। বাট একটা প্রপার ফাংশনিং রিলেশনশিপ ইন্ডিয়ার সাথে আমাদের খুবই প্রয়োজন। হ্যাঁ, আপনি ভারত বিদ্বেষী হন বা পছন্দ করেন না করেন, রিয়েলিটি আপনি স্কেপ করতে পারবেন না। চীন একটা ইন্টারেস্টিং কান্ট্রি। আসি চীন হচ্ছে কারো ইন্টারনাল অ্যাফেয়ার্সে মাথা ঘামায় না, বা আগে ঘামাইতো না, এখন মোটামুটি ঘামাচ্ছে। যদিও এই ছাত্র আন্দোলন নিয়ে চীন খুব একটা কথা বলে নেই, তাও দু একটা কথা কিন্তু বলে নেই যে এমন না। এবং আপনারা জানেন যে কোয়াডে যুক্ত হয়নি, ওরা মেগাফোন ডিপ্লোমেসি এটা ইউজ করে ফেলছে, মানে সরাসরি আমাদেরকে কাইন্ড অফ থ্রেট দিয়ে ফেলছে। বাট এই যে বললাম যে চীনের আমার থেকে সুবিধা পাবে কি না, আর চীন থেকে আমি সুবিধা পাবো কি না, এটার উপরে চীনের সাথে আমার সম্পর্ক আগাবে। এখন মোস্টলি আপনাকে দুটো জিনিস মাথায় রাখা লাগবে। চীন হচ্ছে নেক্সট সুপার পাওয়ার। পুরো ইউরোপ বা পশ্চিমারে এখন চীনমুখী হচ্ছে, এবং ফ্রান্স সরাসরি বলছে, এবং ইউরোপিয়ান ইউনিয়ন সরাসরি বলছে চীনের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না। তো আপনি এই চীনের সাথে সম্পর্ক খারাপ করে কখন ইউএসএ বা পশ্চিমমুখী হইতে পারবে না, কারণ পশ্চিমে তো এখন চীনমুখী। আবার এখানে একটা ফ্যাক্টর হচ্ছে চীনেরও বাংলাদেশের প্রয়োজন আছে, যেমন বিআরআই প্রজেক্টের প্রয়োজন আছে। তারপরে ধরেন হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে ইন্ডিয়াকে প্রেশার রাখার জন্য বাংলাদেশকে হাতে রাখতে আছে চীন। বাংলাদেশ যদি ইন্ডিয়াকে যদি প্রেশারে রাখা যায়, বিশেষ করে হচ্ছে সেভেন সিস্টার থেকে শুরু করে এইসব জায়গাতে, বাংলাদেশ হচ্ছে মুখ্যম উপায়। বাংলাদেশের সাথে আপনার সম্ভবত 30টা জেলার আপনার বর্ডার আছে। সো যদি চীন যদি সম্পর্ক ভালো রাখতে পারে, 30টা জেলা না, সরি, বাংলাদেশের 30টার সাথে ইন্ডিয়ার 5টা কি 6টা জেলা, আমার ঠিক এই মোমেন্টে এটা মাথায় আসতেছে না। বাংলাদেশ চাইলে হচ্ছে ওই জেলাগুলোতে কিছু ক্যাটাল সৃষ্টি করতে পারে, যদি বাংলাদেশ চায় আর কি, ঠিক আছে। সো এটাও আপনার চীনের জন্য ইম্পর্টেন্ট। আর ওই সেভেন সিস্টার যেগুলো আছে ওগুলোতে মোটামুটি খুব ইজিলি বাংলাদেশ হচ্ছে চীনকে সাপোর্ট দিলে ইন্ডিয়া থেকে একটু ডিটাচ করে ফেলতে পারতেছে।
সো চীনকে প্রেশার রাখতে হলে, ভারতকে প্রেশার রাখতে হলে চীনের বাংলাদেশকেই লাগবে, এটা কিছু করার নাই। ইন দ্য মিন টাইমে চীন কখনোই চায় না যে বঙ্গোপসাগর কিংবা ইন্ডিয়ান ওশানে হচ্ছে ইন্দো এশিয়াতে ইউএসএ ফ্রি অ্যাক্সেস পাক। সো বাংলাদেশ যদি চলে যায় পুরোপুরি ইউএসএ কোরামে, খুব স্বাভাবিকভাবে হচ্ছে চীন যে ঝামেলায় পড়ে যাবে। সো চীন বাংলাদেশকে হারাতে যাবে না। এছাড়া বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনারে হচ্ছে পদ্মা সেতু, টানেল সেতু, অনেক কিছুতে চীন এখন জড়ায় আছে। পায়রা সেতু, তিস্তা সেতু, তারপর হচ্ছে আপনার বাণিজ্য ঘাটতি চীনের সাথে সবচেয়ে বেশি। 22-23 অর্থ বছরে $17 বিলিয়ন ছিল। রোহিঙ্গা ইস্যুতে চীনের সাপোর্ট আমার লাগবে, কারণ হচ্ছে মিয়ানমারে প্রচুর ইনভেস্ট করে রাখছে চীন। তারপর বাংলাদেশ কোয়াডে যোগ দিবে কিনা এটা নিয়ে কিন্তু চীন একটু ঝামেলার মধ্যে আছে। বাংলাদেশ কোয়াডে যোগ দিয়ে ফেলে ঝামেলা আছে। এইসব ইস্যুতে হচ্ছে দেখা যায় চীনের বাংলাদেশকে লাগবে, এবং চীন থেকে সবচেয়ে বেশি লোন নিয়ে রাখছে। আমাদের ডেভেলপমেন্ট পার্টনার থেকে শুরু করে সব কিছুতে চীন এমনভাবে জড়ায় আছে, আপনি চাইলে এখন চীন বিমুখী হতে পারবেন না, এবং চাওয়ারও প্রয়োজন নাই। সো আমার মনে হচ্ছে যে মানে নেক্সট যে সফরগুলো হবে সেই সফরগুলোতে খুব সামনের দিকে চীনই থাকবে, মানে ইউনুসে যে সফরগুলো হবে। এবং ভারত যদি স্টুপিড না হয়, এবং জয়শঙ্কর খুবই স্মার্ট একটা মানুষ, এবং জয়শঙ্কর অলরেডি বলে ফেলছে যে বাংলাদেশের শান্তি রেজিস্টার করার যে প্রক্রিয়া চলমান আছে ভারত স্বাগত জানায়। সো জয়শঙ্কর সাহেব অর্থাৎ ভারতের ফরেন মিনিস্টার কখনোই স্টুপির মতো কাজ করবে না। অবশ্যই দেখবেন ভালো সম্পর্ক করতেছে, বা ওরাই বাংলাদেশে চলে আসতেছে স্বাগত জানানোর জন্য, বা শপথ গ্রহণে চলে আসতে পারে, বলা যায় না। আসেন এবার ইউএসের সাথে আপনার ইউনুসের একটা ভালো সম্পর্ক, এটা আমাদের জন্য রিস্ক না, এটা আমাদের জন্য একটা সম্ভাবনা, এটা মাথায় রাখতে হবে। মূলত যে বাংলাদেশের সবচেয়ে বেশি আপনার পোশাক রপ্তানি করে ইউএসএতে, বাংলাদেশের এফডিআই একটা সময় সবচেয়ে বেশি আসতে ইউএসএ থেকে, বা এখনও সম্ভবত আসে। সো এই যে আপনার, এবং প্রচুর অনুদান দেয় ভাই ইউএসএ। রোহিঙ্গাতে সবচেয়ে বেশি অনুদান দিচ্ছে হচ্ছে ইউএসএ। চীনও দেয় নেই, রাশিয়া তো দেয়ই না, একদম নগণ্য। ঠিক আছে, আপনার 1 মাসের বেতনের সমানও হচ্ছে ওরা রাশিয়া ডোনেট করে নাই। এরপর হচ্ছে বৈশ্বিক নেটওয়ার্ক আছে ইউএসের, এখন পর্যন্ত আন্তর্জাতিক সংগঠন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক সবখানে আপনি লোন পাবে কি পাবেন না, এখানে ইউএসএ হচ্ছে মাথা কামায়। তাহলে আপনি ইউএন এইসব জায়গাতে, যদিও ইউএসএ এখন ঝামেলায় আছে ইসরায়েল ইস্যুতে কিংবা হচ্ছে ইউক্রেন ইস্যুতে, স্টিল ইউএসএ এখনো পড়ে যায় নাই। এখন দেখেন চীন, ইউএসও চাচ্ছে না যে বাংলাদেশ চীনের সাথে যাক, আবার বাংলাদেশেরও হচ্ছে কিছু জিনিস প্রয়োজন আছে। ইউএসের সাথে আমরা মোটামুটি এটা বুঝতেছি যে খুব একটা ভালো একটা সম্পর্ক আমরা পেতে যাচ্ছি, এবং এটা থ্রেট হিসেবে নেওয়ার কোনো কারণ নেই। আর আপনারা যারা হচ্ছে একটু কষ্ট করে হচ্ছে উল্টাপাল্টা বাচ্চাদের মতো কমেন্ট দিচ্ছেন বা কথা বলতেছেন যে সেন্ট মার্টিন নিয়ে ফেলবে, ওইটা নিয়ে ফেলবে, এটা নিয়ে ফেলবে, এটা আসলে পসিবল না। সেন্ট মার্টিনে হচ্ছে বিশাল বড় দ্বীপ বানানো পসিবল, আপনার সামরিক স্থাপনা বানানো পসিবল না। ঠিক আছে, এরপরে দেখেন রেমিটেন্সের ইস্যুটা হচ্ছে কি, যে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আছে ইসলামিক কান্ট্রিগুলো। স্বাভাবিকভাবে হচ্ছে আমাদের রেমিটেন্স খুবই প্রয়োজন। সো এই আমাদের ইউনুসে পররাষ্ট্রনীতিতে হচ্ছে ইসলামিক কান্ট্রিগুলো খুব একটা প্রভাব বিস্তার করবে, এবং ইসলামিক কান্ট্রিগুলোর সাথে যেহেতু বর্তমানে হচ্ছে আপনার ইউএসের ভালো রিলেশন, যেহেতু বাংলাদেশের ইউনুসের সাথে ইউএসএ ভালো রিলেশন আছে, সো আমরা ধরে নিতে পারি যে রেমিটেন্স ফ্লোটা আরও বাড়ার সম্ভাবনা আছে। এরপর ধরুন রাশিয়া নিয়ে আমি লিখি নাই। রাশিয়ার সাথে বাংলাদেশের একটা টেকনিক্যাল সম্পর্ক আছে, আর রাশিয়া যেহেতু এখন আসলে ইউক্রেন যুদ্ধে আছে, সো রাশিয়া চাচ্ছে বাংলাদেশকে পেঁচায় ফেলতে, বা সবগুলো দেশকেই। তো রাশিয়া থেকে আমরা মোটামুটি অনেক ইম্পোর্ট করি। রাশিয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আছে। রাশিয়া তো জানেনি, ওরা চাবে না যে বাংলাদেশ ইউএস কেন্দ্রিক হোক। এখন এই রাশিয়ার যেই সমস্যাটা, এটা আমার মনে হচ্ছে খুব একটা ইস্যু না, কারণ চীনের সাথে যদি সম্পর্ক ভালো রাখা যায়, ইউএসের সাথে যদি সম্পর্ক ভালো রাখা যায়, আলটিমেটলি হচ্ছে আপনার বাংলাদেশ ব্যালেন্স করতে পারবে রাশিয়াকে, এটা কোনো সমস্যা না। কারণ রাশিয়াও স্মার্ট, তারা জানে বাংলাদেশের পক্ষে কী সম্ভব না। বাট যদি চীন ইউএসের মধ্যে ক্যাচাল লাগে, এই তখন গিয়ে বাংলাদেশ ঝামেলাটা পড়বে। তাহলে মূলত এই 3-4টা দেশই হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চলে আসতেছে। সো দেখা যাক, তবে আমার মনে হচ্ছে বাংলাদেশ মোটামুটি ভালোই করবে, কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ইন্টারন্যাশনালি অনেক ফেমাস, বিশেষ করে ইউরোপে খুবই ফেমাস। তারপরে হচ্ছে আপনার ইউএসএতে ফেমাস, বা সবখানে মোটামুটি গ্রহণযোগ্য একটা পার্সন। সো আমার মনে হচ্ছে যে বাংলাদেশ পড়াশোনা নিতে খুব ভালোই করবে। দেখা যাক। ধন্যবাদ সবাইকে।